হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে রিবন রকি। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতে আমরা এই ড্রামার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারকে দেখি, যার নাম হচ্ছে চেয়ারম্যান কাং। আর তাকে বিজনেসের জগতে কিং বলা হয়। আর সেই সময় তার একটি স্পোর্ট কার চেক করছিল, যা স্পিডের সাথে ফিনিশ লাইন শেষ করে। ভেতর থেকে বেরিয়ে আসে চেয়ারম্যান কাং। ওয়ার্কার ওনাকে অ্যাপ্রিসিয়েট করছিল যে আপনি খুব ভালো কাজ করেছেন, বাট চেয়ারম্যান কাং বলে এই কারটিতে অনেক সমস্যা আছে, তাই এটাকে ঠিক করার জন্য পাঠাও। এরপর সে তার রাইট হ্যান্ড জে হিউংকে বলে সমস্ত প্রেসিডেন্টকে ডাকো, আমার কিছু বলার আছে। এরপর আমরা এই ড্রামার মেন লিড, যার নাম জুনিয়ং ছিল, যার স্বপ্ন এক ফুটবলার হওয়ার, আর সে এখন যাচ্ছিল গ্রাউন্ডে প্র্যাকটিস করার জন্য। নেক্সট সিনে আমরা তাকে তার টিম মেম্বারদের সাথে খেলতে দেখি, অ্যান্ড চয়েসিং গ্রুপ, যাদের নজর তার উপরে অনেক দিন ধরেই ছিল। অ্যান্ড আজ তারা তাকে একটি অফার দেয় যে তুমি আমাদের টিমের হয়ে খেলো, আর যার কারণে তারা তার সাথে 500 মিলিয়নের ডিলও করে, যা জনিও অনেক বেশি খুশি ছিল। হ্যাঁ, তার স্বপ্ন ছিল যে সে প্রিমিয়ার লিগে খেলবে, বাট কেরিয়ারের শুরুতে তার জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। এদিকে চেয়ারম্যান কাং, যিনি মিটিং এর জন্য এসেছিল, অ্যান্ড এখানে আমরা ওনার দুই সন্তানকে দেখি। একজনের নাম ছিল জেসিয়ং আর একটার নাম ছিল জে গিয়ং। অ্যাকচুয়ালি এরা টুইন্স ছিল। চেয়ারম্যান কাং এখানে বলা শুরু করে যে আমি এই কোম্পানিকে টপ 10-এর মধ্যে নিয়ে আসার জন্য কত পরিশ্রম নাই করেছি, বাট এখন আমার বয়স হয়ে গিয়েছে, তাই আমি বেশি দিন আর এই কোম্পানিকে লিড করতে পারবো না। তাই আমার দুই সন্তানের মধ্যে কাউকে আমি এই কোম্পানির দায়িত্ব দিতে চাই। তিনি তার দুই সন্তানকে বলে এই 1 মাস আমি তোমাদের কাজের উপর লক্ষ্য রাখবো, আর যার কাজ আমার ঠিক মনে হবে তাকে আমি এই কোম্পানির দায়িত্ব দেবো। এটা বলে মিটিং রুম থেকে বাইরে চলে আসে। জেসিয়ং আর জে কিউং ও ড্যাডের পেছনে পেছনে বাইরে আসে। তারা একে অপরের সাথে ঝগড়া করছিল যে কে বেশি ভালো। তার ভাই বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার থেকে বড়। জেসিয়ং বলে তুমি মাত্র 60 সেকেন্ডের বড় আমার থেকে, তার থেকে তো অনেক বেশি ট্যালেন্টেড আমি। তারপর দুই ভাই বোন নিজেদের কাজ শুরু করে দিয়েছিল, যাতে তারা ড্যাডের নজরে নিজের নাম্বার বাড়াতে পারে। এদিকে চেয়ারম্যান কাংকে ওনার রাইট হ্যান্ড জেসিয়ং বলছিল স্যার আপনি কি এমনটা সত্যিই করতে চান। চেয়ারম্যান কাং বলে হ্যাঁ, বুঝতেই তো পারছো আমার বয়স হয়েছে, আমি জানি না আর কতদিন এই কোম্পানিকে লিড করতে পারবো। এরপর তিনি হ্যাং আউটের জন্য চলে যায়। সঙ্গে কাউকে কল করে বলে আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম তা কি হয়ে গেছে। ফোনের অপার থেকে কেউ হ্যাঁতে জবাব দেয়। এরপর আমরা চেয়ারম্যান কাংকে বাসাতে দেখি, যেখানে তিনি ডিনার করছিলেন, অ্যান্ড এখানে ওনার সেকেন্ড ওয়াইফ শিওনিকে দেখি। এখানে দুই ভাই বোন এখনো কাজের ব্যাপারে কথা বলছিল, তারা চুপ ছিল না। বাট সিওনি বলে খাওয়ার সময় কোনো কাজের ব্যাপারে কথা হবে না এখানে। তখন এখানে ডিরেক্টরের সঙ্গে চলে আসে, তাকে দেখে জিজ্ঞাসা করে এই সময় তুমি এখানে কি করছো। সঙ্গেই বলে অ্যাকচুয়ালি চেয়ারম্যান কাংই আমাকে বলেছিল কারে যখন নতুন ব্যাটারি লাগানো হবে যেন ওনাকে জানানো হয়, যাতে উনি কারের টেস্ট করতে পারেন। এরপর তিনি চেয়ারম্যান কাংকে নিয়ে সেখান থেকে চলে আসে গ্যারেজে। সঙ্গে এখানে চেয়ারম্যান কাংকে কিছু ডকুমেন্টস দেখাচ্ছিল, যা কোনো উল্লেস ফান্ডের ব্যাপারে ছিল, যা দেখে চেয়ারম্যান কাং জানতে পারে তার দুই সন্তান তার টাকা চুরি করে বিদেশে ট্রান্সফার করছে। চেয়ারম্যান কাং জিজ্ঞাসা করে তুমি আমাকে এই ব্যাপারে আগে কেন বলনি। সে বলে সরি স্যার, আমি এই ব্যাপারে কনফিউজ ছিলাম, তাই দুবার ইনভেস্টিগেট করিয়েছি। এরপর ওনারা হ্যাং আউট করতে বাইরে চলে যায়। ম্যানেজার জং কাউকে কল করে বলে ওনারা বাইরে চলে গিয়েছে। আর আমরা দেখি এখানে জে গিয়ং অ্যান্ড জে শিয়ং এসেছিল চেয়ারম্যান কাংয়ের সাথে। সঙ্গের কি কথা হয়েছে সেই ব্যাপারে তারা ড্যাডের কারের ড্যাশ ক্যাম্প ফুটেজ চেক করছিল। এদিকে চেয়ারম্যান কাং বলে আমার ঠিক মনে হচ্ছে না, চলো আবারও ফিরে যাই। অ্যান্ড তারা আবারও গ্যারেজের দিকে আসছিল। আর যা জে গিয়ং কারের মিরর দেখতে পেয়ে যায়, আর তার ভাইকে বলে তাড়াতাড়ি করে কার নিয়ে এখান থেকে চলো। চেয়ারম্যান কাং যখন এখানে আসে তিনি কার দেখতে পান না, ওনার কিছু সন্দেহ হয়। বাট ম্যানেজার জুন বলে কারে কিছু সমস্যা দেখা দিয়েছিল, তাই আমি তা রিপেয়ারিং এর জন্য পাঠিয়ে দিয়েছি। বাট তাও চেয়ারম্যানের কাং এর ঠিক কথাটা বিশ্বাস হচ্ছিল না। এদিকে আমরা দুই ভাই বোনকে দেখি যারা কারে হয়ে যাচ্ছিল অ্যান্ড ডেস্ক ক্যাম্প ফুটেজ চেক করছিল। নেক্সট দিনে আমাদেরকে একটি বুড়ি দাদিমাকে দেখানো হয় যে জনিও এর দাদি ছিল। এখানে জনিও নানিকে কল করলে নানি তাকে চিনতে পারে না। অ্যাকচুয়ালি নানির এমনই অসুখ যে তিনি সবকিছু ভুলে যান, বাট তিনি এটা কখনোই ভুলেন না যে ওনার নাতি একজন ফুটবলার। এখানে সে তার জার্সি খুলে দেখালে নানি সবকিছু মনে পড়ে যায়। অ্যান্ড তার নাতির যে এত বড় কোম্পানির সাথে ডিল হয়েছে সেই ব্যাপারেও সে তার নানিকে জানায়। আর ওই দুই ভাই বোন যাদের কার চালানোয় মনোযোগ কম আর ডেস্ক ক্যাম্প ফুটেজ চেক করায় বেশি ছিল, তারা ভুল করে এখানে জনিয়ংকে ধাক্কা মেরে দেয়। আর দুই বদমাস যখন দেখে তারা কাউকে ধাক্কা মেরে দিয়েছে, জনিয়নের হেল্প করার জায়গায় তারা সেখান দিয়ে কার নিয়ে চম্পট দেয়। এরপর জনিয়ংকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেহেতু তারা জানতো যদি ড্যাড এই ব্যাপারে জানতে পারে তাহলে তাদেরকে আস্ত রাখবে না, তাই নিজেদের টাকার পাওয়ার ইউজ করে রাতারাতেই তারা সমস্ত প্রমাণ মিটিয়ে দেয়। আর তাদেরকে আমরা অফিসে দেখি, তারা এই ব্যাপারে আলোচনা করছিল ড্যাড কি তাহলে আমাদের ইনলিগাল ফান্ডের ব্যাপারে জেনে গিয়েছে।
নেক্সট ডে চেয়ারম্যান কাং যখন কারের রাইড নিতে যায় আর যখন কারের স্ক্র্যাচ দেখে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ম্যানেজার জুন হাঁটু গেড়ে বসে পড়ে অ্যান্ড বলে সরি স্যার, আমাকে মাফ করে দেবেন। কাল আপনার দুই সন্তান কার নিয়ে গিয়েছিল আর সামনে বিড়াল পড়ে যায় যাকে বাঁচানোর চক্করে কারে স্ক্র্যাচ লেগে গিয়েছে। বাট চেয়ারম্যান কাঙের তাও সন্দেহ ছিল, তাই তিনি ড্যাশ ক্যাম ফুটেজ চেক করে, বাট তা তো আগে থেকেই শয়তানগুলো ডিলিট করে দিয়েছিল। চেয়ারম্যান কাঙের সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে হসপিটালে যখন জনিয়ংয়ের চোখ খুলে সে নিজের পায়ের এই অবস্থা দেখে ডক্টরকে জিজ্ঞাসা করে। ডক্টর জানায় আপনার পায়ে খুব গভীর মাত্রায় ফ্র্যাকচার হয়ে গিয়েছে, আপনি চলাফেরা তো করতে পারবেন বাট কখনই খেলতে পারবেন না। যা শুনে তো জনিয়ং কান্নায় ভেঙে পড়ে অ্যান্ড বলে ডক্টর প্লিজ আমার হেল্প করুন, আমার নানি চায় আমি এক ফুটবলার হই, আর যদি এমনই হয় তাহলে আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না, প্লিজ ডক্টর কিছু করুন। বাট তার এই সমস্যার কোনো সলিউশন ছিল না ডক্টরের কাছে। এদিকে আমরা চেয়ারম্যান কাংকে দেখি যাকে সঙ্গেই বলছিল আপনার দুই ছেলে মেয়ে টাকা চুরি করেছে, তাই আপনি তাদেরকে কি শাস্তি দেবেন। চেয়ারম্যান কাং বলে এই খবরটা যেন না বাইরে যায়। সঙ্গজি বলে তারা খুব খারাপ কাজ করেছে, তাই আপনার এভাবে তাদেরকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। চেয়ারম্যান কাং বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, বাট এই খবরটা যদি বাইরে যায় তাহলে লোকেরা আমার দিকে আঙুল তুলবে যে আমি আমার ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করতে পারিনি। এরপর সে তার কাছে টাকা ছড়িয়ে দিয়ে তার একটি সিগারেট লকার ওপেন করে যেখানে এত টাকা সোনা আর প্রপার্টির কাগজ রাখা ছিল যা দিয়ে তার 7 পূর্বপুরুষ বসে খেতে পারতো। এখানে সে একটি প্রপার্টির কাগজ সঞ্জয়কে দিয়ে বলে এই প্রপার্টিটি আমি আমার সেকেন্ড ওয়াইফের জন্য রেখেছিলাম, বাট এটার কোনো দরকার নেই, তাই এই প্রপার্টির টাকাটা কোম্পানির কাজে লাগিয়ে দাও। এদিকে আমরা ইয়নজনকে দেখি যে থেরাপি নেওয়ার জন্য এসেছিল যাতে সে আবার ফুটবল খেলতে পারে, বাট তার দ্বারা তো এটা হচ্ছিল না। এদিকে আমরা চেয়ারম্যান কাংয়ের সেকেন্ড ওয়াইফ সিওনিকে দেখি যে তার মেয়েকে কল করে বলছিল তোমার ড্যাড খুব তাড়াতাড়ি কোম্পানির উত্তরাধিকারী সিলেক্ট করতে চলেছে তোমার সিবলিংসদের মধ্যে একজনকে, তাই এটাই সুযোগ, দেশে ফিরে আসো আর তাদের নজরে নিজেকে ভালো প্রমাণ করো। বাট বাংলিং বলে আমি আপনার কথা শুনেই এখানে এসেছি, তাই আমার এসব লাগবে না, তাই আমি ফিরেও যাচ্ছি না। এদিকে আমরা জুনিয়ংকে দেখি সে স্বপ্নের মধ্যে ওই অ্যাক্সিডেন্টের সিনটি দেখছি যেখানে সে কারের নাম্বারের কয়েকটা নাম্বারই দেখতে পায় আর নেক্সট ডে কিছু আশা নিয়ে পুলিশ স্টেশনে যায়, বাট পুলিশ তাকে কিছু হেল্প করতে পারে। আর আমরা জানতে পারি ওই বদমাস দুটো তো এই পুলিশদেরকেও কিনে নিয়েছিল নিজের টাকা দিয়ে, আর সুযোগ বুঝেই ওই পুলিশ জেসিয়ংকে মেসেজ করে জানিয়ে দেয় ভিক্টিমের কাছে কোনো পাক্কা প্রমাণ নেই, তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর সে তার ভাই জেগিয়ংকে কল করে বলে আমি আমার কাজ করে দিয়েছি, এবার তোমার বাড়ি। জুনিয়ংয়ের জীবনে যেন প্রবলেম শেষই হচ্ছিল না। ম্যানেজার জ্যাকিউন তাকে ডেকে পাঠায় আর তার সাথে যে তারা ডিল করেছিল সেটাও ক্যান্সেল করে দেয়। আর হঠাৎই এমন ডিল ক্যান্সেল হওয়ার কারণে জুনিয়ংকে পেনাল্টিও ভরতে হবে, যা শুনে তো তার মাথায় পাহাড় ভেঙে পড়ে আর বলে স্যার প্লিজ আমাকে একটি সুযোগ দিন। জ্যাকিউন বলে মাফ করবে, আমি কিছু করতে পারবো না, ওপর থেকে অর্ডার এসেছে। নেক্সট সিনে আমরা দেখি জুনিয়ং তার অ্যাক্সিডেন্টের জায়গাতেই প্রোটেস্ট করছিল, বাট সে একা কোথায় করতে পারতো। তখনই তার আন্টি কল করে। জুনিয়ং কান্না করতে করতেই বলে আমি যে নির্দোষ তার কোনো প্রমাণ নেই আমার কাছে, আমি জানি না আমি কি করব, আমার নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। আন্টি বলে তুমি কি আমার পাঠানো ভিডিওটি দেখোনি? কাল যখন তুমি তোমার নানির সাথে কথা বলছিলে ভিডিও কলে সব কিছু রেকর্ড হয়ে গিয়েছিল, তাই এখনই তা চেক করো। যা শুনে জুনিয়ংয়ের মনে আসার আলো জাগে আর যখন সে ভিডিওটি চেক করে সেখানে কারের নাম্বার প্লেট পরিষ্কার দেখা যাচ্ছিল। আর যখন সে অনলাইনে চেক করে সে জানতে পেরে যায় যে এটা বিলিনিয়ার বিজনেসম্যান চেয়ারম্যান কাংয়ের কার। নেক্সট ডেই নিজের ফেস হাইড করে সে কোম্পানিতে যায় আর বলে চেয়ারম্যান কাংয়ের ডেলিভারি আছে। আর চেয়ারম্যান কাং যখন ওটা খুলে দেখে তার ভেতরে ফুটেজগুলি দেখে তো অবাক হয়ে যায় আর বুঝতে পারে আগের দিন তার দুই ছেলে মেয়ে কোনো বিড়ালকে নয় বরং জুনিয়ংকে ধাক্কা মেরে এসেছে। এরপর চেয়ারম্যান কাং জুনিয়ংকে ডেকে পাঠায়। জুনিয়ং এখানে রেগে বলে আপনার কারণে আমার কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে। চেয়ারম্যান কাং বলে আচ্ছা তো বলো তোমার কত টাকা লাগবে। সে বলে আমি ভেবেছিলাম আপনি সরি দিয়ে শুরু করবেন। চেয়ারম্যান কাং বলে সরি মানে আমার কাছে টাকা। জুনিয়ং বলে বাট আমি বিচার চাই আর এটার কারণে আমি আপনার এগেনস্টে কেস করব। সে বলে তুমি আমার কিছু করতে পারবে না, তাই তোমার জন্য এটাই ভালো হবে। আমি তোমাকে একটি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি যেখানে তুমি তোমার ইচ্ছা মতো অ্যামাউন্ট বসাতে পারো, আর যদি তোমার এখন ভাবতে অসুবিধা হয় তাহলে তুমি তা পরে ভেবে আমার সাথে কন্ট্যাক্ট করো। জুনিয়ং স্যাড হয়ে বাইরে চলে যাচ্ছিল, তখনই তার দুই ভাই বোনের সাথে তার ধাক্কা লেগে যায়, এবার তারা তাকে চিনতে পারে না। এরপর চেয়ারম্যান কাং তার দুজনকে ওই ছবিগুলো দেখায়, যা দেখে তো জেসিয়ং হাঁটু গেড়ে বসে পড়ে অ্যান্ড বলে সরি ড্যাড আমার কিছু ভুল নেই, ড্রাইভ তো সে করছিল। চেয়ারম্যান কাং বলে আমি কিচ্ছু শুনতে চাই না, তোমাদের চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতা নেই, তাই আমি এখনই তোমাদের পজিশন থেকে তোমাদেরকে সরাতে চাই। আর বাইরে জুনিয়ং স্যাড হয়ে বসেছিল, তার নানি কল করে বারবার তার খেলার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। বেচারা জুনিয়ং কি বলতো, তখনই অ্যানাউন্স হয় যে চেয়ারম্যান বোর্ড মিটিং ডেকেছে, যা শুনে তো জুনিয়ং ওপরের দিকে দৌড়াতে থাকে। আর এদিকে জেসিয়ং আর জেগিয়ং তারা তার ড্যাডকে আটকানোর জন্য দৌড়ে আসছিল, বাট এখানে
বাট এখানে ভুল করে যে গিয়ং তার ড্যাডকে ধাক্কা মেরে দেয় আর চেয়ারম্যান কাং সিঁড়ি থেকে পড়তেই যাচ্ছিল। তখনই সামনে জুনিয়ং চলে আসে আর তার দুজনের মাথায় একে অপরের সাথে সজোরে ধাক্কা লাগে আর নিচে পড়ে যায়। নেক্সট সিনে আমরা জুনিয়ংকে দেখি যখন হসপিটালে তার জ্ঞান ফেরে। সে দেখে সে তো সম্পূর্ণভাবে সুস্থ, এমনকি তার পাও ভালো হয়ে গিয়েছে। বাট অবাক করার ব্যাপার এটাই, যখন তার আয়নায় নজর যায় সে নিজেকে দেখে এত জোরে চেঁচিয়ে ওঠে যেমন কি সে কোনো ভূত দেখে নিয়েছে আর বলে এটাকে। অ্যাকচুয়ালি ওই অ্যাক্সিডেন্টের পরে চেয়ারম্যান কাংয়ের আত্মা জুনিয়ংয়ের বডিতে চলে এসেছিল। এদিকে আমরা চেয়ারম্যান কাংয়ের বডিকে দেখি যার মধ্যে এখন জুনিয়ংয়ের আত্মা ছিল। এখানে আমাদেরকে আরেকটি ক্যারেক্টার দেখানো হয় যে ছিল জেসিয়ংয়ের হাজব্যান্ড ডুইয়ুক। সঞ্জয় এখানে আসে আর তাদেরকে বলে আপনারা এখানে কি করছেন, আপনারা বাসায় ফিরে যান, চেয়ারম্যান কাং ঠিক হয়ে যাবে। রুমের বাইরে আমরা দেখি যেখানে সবাই চেয়ারম্যান কাংকে নিয়েই কথা বলছিল আর এই সব কিছু জুনিয়ং যার ভিতরে এখন চেয়ারম্যান কাংয়ের আত্মা ছিল সেও শুনছিল। তখনই নিউজে দেখানো হচ্ছিল কয়েকদিন আগেই চেয়ারম্যান কাং কোনো জুনিয়ং নামের এক ছেলেকে কার দিয়ে ধাক্কা মেরেছে, মানে এটা তো অ্যাক্সিডেন্ট হলো। সঞ্জয় ম্যানেজারকে বলে ভিকটিমকে তাড়াতাড়ি করে সেভ করো। এরপর ওনার দুই সন্তানকে জিজ্ঞাসা করা হয় তোমরা কি এই ব্যাপারে কিছু জানো। তারা জানে হ্যাঁ, ড্যাড বোর্ড মিটিং এর আগে আমাদেরকে এই সব কিছু বলেছিল, আমরা ওনাকে অনেক বুঝিয়েছি বাট উনি শোনেনি। আর এইসব শুনে তো জুনিয়ং যার বডিতে এখন চেয়ারম্যান কাংয়ের আত্মা ছিল সে খুব জোরে চেঁচায় আর তাড়াতাড়ি করে নিজের আসল বডির কাছে যায়। আর যখন সে নিজের বডির দিকে দৌড়ে যাচ্ছিল যাতে সে আবারও নিজের বডির মধ্যে প্রবেশ করতে পারে, এখানে একটি অবাক করার মতো ঘটনা ঘটে। যখন সে তার বডির দিকে যাচ্ছিল তার মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে আটকাচ্ছে আর তার মাথা যন্ত্রণায় ফেড়ে যাচ্ছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।